শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। এই অন্যায় দেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে থেমে থাকতে পারে নাই। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আমরা কাজে লাগিয়েছি। তদন্তে আটকা জুলাই হত্যা নির্যাতনের প্রায় 2000 মামলা, 2 বছরেও অভিযোগপত্র দিতে ব্যর্থ পুলিশ, ঢালাও অভিযোগ ও আসামি করায় জটিলতা। আমাদের 80টা মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের 400 মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশনে আমরা নিয়ে আসছি। পুলিশকে সুলছেরা বিশ্লেষণ করে বিচক্ষণতার সাথে কাজ করতে হচ্ছে। 500, 600, 700 করে আসামি, কয়জনের খবর নেবে? মামলা তদন্তই যদি শেষ না হয় তাহলে বিচার তো পড়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের স্বার্থেই চীনের সঙ্গে বন্ধুত্ব দরকার, করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ তথ্যমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর স্থানীয় সরকার মন্ত্রীর। খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট, এলাকাবাসীর স্বস্তি। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না, দিন দিন আরো গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। ভালো নেই ঢাকার গাছপালা, অপরিকল্পিত নগরায়ন ও কংক্রিটে চাপে নিতে পারছে না শ্বাস। আলোক দূষণে ব্যাহত জৈবিক চক্র, সঠিক পরিচর্যার তাগিদ। টানা 7 দিন ধরে ইরানে বোমা বর্ষণ যুক্তরাষ্ট্রের, সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে চায় পেন্টাগন। এবার পূর্ণমাত্রার আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলী আর্জেন্টিনা ও স্পেন, প্রতিপক্ষকে সমীহ করছেন 2 কোচ। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স ইংল্যান্ড। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে পরিণত করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান তার। বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপি সহ সব রাজনৈতিক শক্তির উচিত বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজানো যাতে ক্ষমতার পালাবদলের পর কোনো দলই বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। বিচার ব্যবস্থা হবে স্বাধীন, বিচার ব্যবস্থা হবে নিরপেক্ষ, বিচার ব্যবস্থা হবে রাজনৈতিক পক্ষপাত মুক্ত। এখন বিএনপির উচিত হবে সে ধরনের বিচার ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা হয়, এ ব্যাপারে বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে আপনারা বাস্তবায়ন করবেন। আপনাদের এই জুলাই সনদে আমরা যেখানে একমত হয়েছি সেই অনুসারে আপনারা বিলগুলোকে চূড়ান্ত করবেন। বিলগুলোকে নিশ্চয়ই আগামী পার্লামেন্টে বিলগুলো উত্থাপন হবে, আলোচনা করে এগুলো আইনে পরিণত হবে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জোর দিয়েছে সরকার। মিয়ানমার দিয়ে করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করায় জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চীনের সঙ্গে অর্থনীতির বহুপাক্ষিক সম্পর্কের নতুন যুগে এখন বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে নজর এখন ঢাকার। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর চীন সফরে তাৎপর্য তুলে ধরা, একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক বর্ণাঢ্য আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতির বাস্তবতায় বাংলাদেশের জন্য চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট
মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। এদিকে জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে শুধু চীনের সঙ্গে নয়, ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রধান অর্থনৈতিক অংশীদারদেরকেও সঙ্গেও সহযোগিতা আরও জোরদার করার কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আমাদের উদ্দেশ্য ছিল আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্য বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বহুমাত্রিক আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর জোর দিচ্ছে সরকার। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষ সংবাদ সম্মেলনে কথা বলেছেন খোদ হেড কোচ লিওনেল স্ক্যালোনি। স্পেনের কোচ ফুয়েন্তেও সমীহ করে কথা বলছেন আর্জেন্টিনাকে। কৌশল আর মাঠের ফুটবলের পাশাপাশি কিছুটা ভাগ্যকে নির্ধারণ করবে জয় পরাজয়। নিউ ইয়র্কের জ্যাভিড সেন্টারে আর্জেন্টিনা ও স্পেনের সংবাদ সম্মেলন কভার করে সেই ধারণায় দিচ্ছেন হাসানুজ্জামান সাকিব। বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল জুটি মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি। নির্দ্বিধায় বললেন, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তার দল। সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে দল, তবে ফাইনালে আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। অবশ্যই জয়ের চেষ্টা করব। স্পেনের কোচ ফুয়েন্তে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের খেলার ধরনও কিছুটা একই রকম। বলের দখল ধরে রেখে খেলি, গোলের চেষ্টা করতে থাকি, এগুলো সবাই জানে। তবে ফুয়েন্তে জানেন না ফাইনালে আমি কিভাবে কৌশল সাজাবো। আশা করছি ভালো ম্যাচ হবে। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন লুইস দে লা ফুয়েন্তের চোখে মুখে। 2022 সাল থেকে স্পেনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে দলটি ন্যাশনস লিগ ও 2024 সালের ইউরো শিরোপা জয় করে। তিনিও একেবারেই খাটো করে দেখছেন না আর্জেন্টিনাকে। লিওনেল মেসি অবশ্যই বিশেষ একজন ফুটবলার, তাকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবেই। তবে শুধু মেসি নন, আর্জেন্টিনা দলে আরো অনেক ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে। আর আর্জেন্টিনাকে ঘিরে যেসব সমালোচনা শোনা যায় সেগুলোর সঙ্গে আমি একমত নই। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা এই দলের প্রতি আমার শুধু শ্রদ্ধাই রয়েছে। এবছর মার্চেই দেখা হতো আর্জেন্টিনা স্পেনের। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার যুদ্ধের কারণে 2024 সালের স্পেনের ইউরো আর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ঐতিহ্যবাহী ফিনালিসিমা ম্যাচটি হয়নি। 4 মাস পর সেই দেখাই হচ্ছে তাদের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে। বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বরে, স্পেন দ্বিতীয়। 2 সেরার ফাইনাল ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 1টায়। এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে হয়তো অনেকেই এগিয়ে রাখবেন। তবে আর্জেন্টিনার হেড কোচ স্ক্যালোনি স্পেনকে সমীহ করেই বক্তব্য রেখেছেন। অন্যদিকে স্পেনের কোচ আর্জেন্টিনাকে কোনোভাবেই ছোট করে দেখছেন না। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শুধু দাপুটে ফুটবলই খেলেনি, শারীরিক শক্তিমত্তারও প্রদর্শন দেখিয়েছিল। এখন ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি কেমন হয় সেটি দেখার জন্য আর একটি দিনের অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। গোল্ডেন বুট, গোল্ডেন বল, এমনকি এবারের মৌসুমের ব্যালন ডি'অরও জিততে পারেন লিওনেল মেসি। রোববার আলবিসেলেস্তারা যদি স্পেনকে হারায় আর এলএম10 সে জয়ে নেতৃত্ব দেন, তাহলে ব্যালনের হিসেবেও এগিয়ে যাবেন সব শেষ মৌসুমে ইউরোপিয়ান কোনো ক্লাবে না খেলা এই ফুটবলার। বিশ্বের 18 নম্বর লিগ MLS-এ খেলেও কি ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি'অর জেতা সম্ভব? লিওনেল মেসি হয়তো এমন অসম্ভবকেই সম্ভব করার অপেক্ষায়।
বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি তারকাকে নিয়ে এমন আলোচনা হয়তো হাস্যরসের জন্ম দিত, তবে 19শে জুলাই যখন দরজায় করা নাড়ছে তখন সে আলোচনা এখন টক অব দ্য টাউন। গোল্ডেন বল কিংবা বুটের সাথে ব্যালনের হিসেবেও নিজের নাম জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। হবে আরো, এই যেমন হ্যারি কেইন ইউরোপিয়ান গোল্ডেন বুটের পাশাপাশি পূরণ করেছেন ডোমেস্টিক ট্রেবল, তবে অর্জন নেই চ্যাম্পিয়ন্স লিগে। বিশ্বকাপ টানা যেতে পারে কিলিয়ান এমবাপ্পেকেও। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরারের নেই কোনো দলগত অর্জন। মেসিকে টপকে সুযোগ আছে বিশ্বকাপ গোল্ডেন বুটের, তবে ব্যালনের বিবেচনায় পিছিয়ে যাবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে। ব্যালনের দৌড়ে মেসির কাছাকাছি থাকার যোগ্য দাবিদার হয়তো লামিনে ইয়ামাল, তবে LM10কে টপকাতে হলে ফাইনালে দলের শিরোপা জয়ে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই অবস্থা তার সতীর্থ রদ্রির। ইম্প্যাক্ট বিবেচনায় দুর্দান্ত, তবে ক্লাবের হয়ে মলিন একটা মৌসুম কাটিয়েছেন ইনজুরি থেকে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার। এবার ফেরা যাক দ্য গ্রেট লিওনেল মেসি আলোচনায়। মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোল ইনভলভমেন্ট ব্যালনের আলোচনায় ধোপে টিকবে না ঠিকই, তবে বিশ্বকাপে দলের অর্জনে তার ভূমিকা বাকিদের থেকে করেছে পুরোপুরি আলাদা। ফাইনালে ওঠা আর্জেন্টিনা টুর্নামেন্টে গোল করেছে মোট 19টি, যেখানে মেসির একার অবদানই 12টাতে। চলতি আসরের একমাত্র ফুটবলার হিসেবে অবদান রেখেছেন দলের 50% বেশি শটে। 59 শট ইনভলভমেন্ট, 34টা নিজে নিয়েছেন, চান্স ক্রিয়েট করেছেন আরও 25টা। আর এই তালিকায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের নাম ম্যাকঅ্যালিস্টার। শটস ইনভলভমেন্ট মাত্র 18, মেসির সঙ্গে ব্যবধানটা 41। ব্যক্তিগত নৈপুণ্যে 2022 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় LM10। এই সংখ্যা প্রমাণ ক্যারিয়ার সেরা বিশ্বকাপ আসর পার করছেন এই ফুটবলার। লন্ডনে আগামী 26শে অক্টোবর ঘোষণা করা হবে 70তম ব্যালন জয়ীর নাম। এর আগে 19 তারিখেই জানা যাবে কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট আর বল। সব পক্ষে আসলে ক্যারিয়ারের 9ম ব্যালন জেতার দৌড়ে লিওনেল মেসি। অবশ্য সর্বজয়ী এই ফুটবলারের জন্য এসব কেবলই সংখ্যার হিসেব মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ফাইনালের আক্ষেপ থাকলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া লেস ব্লুস। এই ম্যাচ দিয়ে ফ্রান্স ফুটবলকে বিদায় জানাবেন ইতিহাসের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশম। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচের ক্ষত ভুলে এ ম্যাচে জয় তুলে সামনে এগোতে চায় ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দু দল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। এখন লড়াই শুধু কেবল সান্ত্বনার। অপ্রিয় হলেও খেলতে হচ্ছে দু দলকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের, তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুস। এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। এ ম্যাচের গুরুত্ব হয়তো ফাইনালের মতো নয়, তবুও আমরা এখানে আছি। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। তৃতীয় হয়ে শেষ করা অবশ্যই চতুর্থ হওয়ার চেয়ে ভালো। এ ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশম। 2012 সালে দায়িত্ব নেয়ার পর 2018 বিশ্বকাপ, 2021 নেশনস লিগ জিতিয়েছেন তিনি। 2022 বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ 15 বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই, আর দেশমকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান 8 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, তবে 4টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে অন্তত সাময়িকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। আর্জেন্টিনার কাছে হারাটা আমাদের জন্য খুবই কষ্টের। এই যন্ত্রণা আমাদেরই বহন করতে হবে। সমালোচক নয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি এবং আমার খেলোয়াড়রা। এটা একটা ক্ষত হয়ে থাকবে, কিন্তু ফুটবলে এগিয়ে যেতে হলে এই কষ্টকেই শক্তিতে পরিণত করতে হবে। আমরা ঘুরে দাঁড়াতে চাই, আর সেই পথ চলা শুরু হবে এই ম্যাচ থেকেই। এছাড়া আর্জেন্টিনা ম্যাচের কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কোচ। সময় সংবাদ। বন্যায় বিপর্যস্ত পাহাড়ি জনপদ বান্দরবান 8 দিন পর খুলেছে পর্যটন কেন্দ্র। দ্রুত ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় ব্যবসায়ীরা। অন্যদিকে বন্যায় ক্ষতি হয়েছে 2000 হেক্টরের বেশি ফসলি জমি। এতে লোকসানে পড়েছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে
কৃষি বিভাগ। চলতি মাসে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে তলিয়ে যায় জনপদ। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির কারণে অনেক সড়কে ধসে পড়ে পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক এলাকা। এতে ৮ থেকে ১৫ জুলাই বন্ধ হয়ে যায় জেলার সব পর্যটন কেন্দ্র। অনেকে বাতিল করে দেন আগাম হোটেল বুকিং। এতে লোকসানে পড়েন হোটেল, মোটেল, রিসোর্ট মালিকরা। আমাদের যে ক্ষতিটা, যে লসটা হয়েছে, আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অবশ্যই এখন থেকে সেটা চেষ্টা করব। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ২,০০০ হেক্টরের বেশি ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। সব দিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সবকে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। আর পর্যটন খুলে দেয়ায় দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতির পুষি দেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। রিসোর্টগুলি চলা মাত্রই কিন্তু আমার বাজার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ প্রচুর খাদ্য সামগ্রী এখান থেকে যায়। পরিবহন সেক্টর, মানে চাঁদের গাড়িগুলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যতা এবং ইকোনমিক ফ্লোটা আবার বেড়ে যাবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি ৪ শতাধিক চাঁদের গাড়ি। আর বন্যায় জেলার ২,১০৪ হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। টানা বৃষ্টি ও উঁচানের ঢলে বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট। হ্রদের পানি নিষ্কাশন শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট। প্রবল বেগে পানি আছড়ে পড়ছে কর্ণফুলীর বুকে। কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতেই এভাবে ছাড়া হচ্ছে পানি। গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বাঁধের নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের মতো এবারও ছাড়া হলো পানি। মানুষের ক্ষতি হওয়ার আগে সারা দেওয়া এটাই ভালো। আমার সুবিধা হয়েছে, যত সুবিধা হয়েছে। এই অতিরিক্ত যদি পানি না ছাড়ে, এই উদ্যোগটা যদি নেওয়া না হয়, তাহলে আমাদের জনগণের বহুত মাল যান ক্ষয়ক্ষতি হচ্ছে। আগাম পানি ছাড়ার কারণে উজান ও ভাটির বাসিন্দারা উপকৃত হবে বলছে কর্তৃপক্ষ। ৬ ইঞ্চি খুলে দিচ্ছি, তার মানে আপ স্টিম এবং ডাউন স্টিম এই দুই এলাকার লোকজনই উপকৃত হবে। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি আর্লিতে স্পিলে অপারেট করছি। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এছাড়াও ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাড়া হচ্ছে ৯০,০০০ কিউসেক পানি। সময় সংবাদ, রাঙ্গামাটি। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। উপকূলীয় এলাকায় মানুষের জানমাল, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে পেকুয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সবার খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। দুপুরের সময় আরও থাকছে মেগা প্রকল্পের আড়ালে ঢাকা এখন সবুজ মরুভূমি।
রাজধানীতে কংক্রিটের নিচেও রাতভর কড়া আলো আর তীব্র অবহেলায় বিপর্যস্ত নগরের বৃক্ষপ্রাণ। কোটি টাকার নতুন প্রকল্পের চেয়ে বেঁচে থাকা গাছের সঠিক পরিচর্যা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সিটি কর্পোরেশন বলছে রক্ষণাবেক্ষণে বাড়ানো হচ্ছে সমন্বয়। অনুপ দত্তের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না। সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে দিন দিন আরো গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। পাখির ডাক দিয়ে ঢাকার সকাল শুরু হওয়া এখন এক বিরল অভিজ্ঞতা। শহরের সড়কের পাশে সবুজের অস্তিত্ব আছে বটে, কিন্তু তা কেবলই কাগজে কলমে। পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ঢাকা এখন সবুজ মরুভূমি। একটি গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য তার শেকড়ের চারপাশে অন্তত 9 বর্গফুট উন্মুক্ত মাটি প্রয়োজন। অথচ ঢাকার ফুটপাতে গাছের গোড়া সিল করে দেয়া হয়েছে পিচ আর কংক্রিটে। এতে শেকড়ে পৌঁছাতে পারছে না ভূগর্ভস্থ পানি ও অক্সিজেন। যত্ন নিতে হবে এবং যারা এগুলো দেখাশোনা করবার দায়িত্বে আছেন তাদের তদারকি ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। সংকট কেবল মাটিতেই নয়, রাতভর সোডিয়াম ও কড়া এলইডি লাইটের কারণে ঢাকার গাছগুলো 24 ঘন্টায় মুখোমুখি হচ্ছে কৃত্রিম আলোর। উদ্ভিদের যে স্বাভাবিক জৈবিক চক্র তা এই আলোক দূষণে বিপর্যস্ত। তবে শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। 50 কোটি 75 কোটি যে এক্সিস্টিং গাছ আছে সেগুলো রক্ষা করার জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটি গাছের যে ক্যানোপি, এই ক্যানোপি ডেভেলপ করতে, এটির যে বিস্তার ডেভেলপ করতে, অর্থাৎ পরিপূর্ণ গাছ অক্সিজেন দেওয়ার মতো অবস্থা যেতে যে দীর্ঘ সময় লাগে, এই দীর্ঘ সময়ে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, তাপমাত্রা বৃদ্ধি হয়। বাস্তবতা যখন এমন, তখন দেশ জুড়ে চলছে 25 কোটি গাছ লাগানোর বিশাল সরকারি কর্মযজ্ঞ। সরকারের মুখে তো শুনি যে গাছ লাগাইতে বলে, এত কিছু কই এরকম কার্যকরতা কিছু দেখি না। 3-4 মাস আগে মাঝে মাঝে দেখতাম, কিন্তু এখন আর দেখি না, এখন আর পানি আসে না দিতে। বৃক্ষ রোপণ হচ্ছে ঠিক আছে, বাট সেই বৃক্ষগুলোকে সঠিকভাবে কেয়ার করা, যত্ন করা, পানি দেওয়া অথবা পরিচর্যা করার এই বিষয়গুলো আমাদের চোখে কিন্তু সেভাবে আসলে চোখে পড়ে নাই। রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? জাতীয় একটা সেল আছে, এই সেলটা এই কাজের মনিটরিং করবে। এই কাজের জন্য আমাদের ডিজিটাল যে মনিটরিং সিস্টেমটা, এটা ডেভেলপ করতে হবে। সমন্বয়ের দাবি কাগজে থাকলেও মূল বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের আসল পরিকল্পনা ও দায়ভার ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? পর্যবেক্ষণ করা দরকার, সেগুলো আমরা করছি। এবং কংক্রিট দিয়ে কোথাও ঢেলে দেওয়া হচ্ছে না। যদি কংক্রিট দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো একটা গাছ বাঁধবে কীভাবে, তাই না? সেটা তো কোনো উপায় হতে পারে না। এই ধরনের যদি কোনো কিছু থাকে, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এটাকে আবার যাতে ঠিক মতো হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। কংক্রিটের এই নগরে গাছেরা এখনো আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি তাদের বাঁচতে দিচ্ছি? নগর পরিকল্পনায় সবুজ রাখা মানে কেবল চারা রোপণ নয়, বরং সেই উদ্ভিদের বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করাও এর অংশ। উদ্ভিদেরও একটি নিজস্ব জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, যা প্রতিনিয়ত ধ্বংস করছে ঢাকার অতিরিক্ত আলো ও অপরিকল্পিত অবকাঠামো। ঢাকা শহরের এই গাছগুলোকে টিকিয়ে রাখতে হলে কংক্রিটের বেষ্টনী মুক্ত রাখা জরুরি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্ত্রণ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে 4 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পুলিশ। এদিকে ঢাকায় আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রি নিয়ে অনলাইন প্রতারণার দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাস ধরে রাজধানীর মতিঝিল এলাকায় হত্যাচেষ্টা সহ বিভিন্ন জায়গায় অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেশিরভাগ অপরাধের সঙ্গে জড়িত মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীরা। শুক্রবার অভিযান চালিয়ে বাপ্পি সহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি বিদেশি অস্ত্র। পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে রয়েছে রাজধানীর কয়েকটি থানায় 7টির মতো মামলা। বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে। এদিকে ঢাকায় আয়োজিত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টকে কেন্দ্র করে অনলাইনে ভুয়া টিকিট বিক্রির নামে প্রতারণার দায়ে বখতিয়ার আবিদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জেরে শুক্রবার রাত 1টার দিকে স্থানীয় মিন্টু গ্রুপের একদল সন্ত্রাসী অস্ত্রধারী খোকসা উপজেলার দেবীনগর এলাকায় সামিরুল গ্রুপের ফারুক ও আব্দুল শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বল্লভ মণ্ডল নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরের সময় আরও থাকছে, কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ফিরেছে আস্থা, দাবি বিএসইসি চেয়ারম্যানের। সচেতনভাবে বিনিয়োগের আহ্বান, কারসাজি ঠেকাতে অডিট আধুনিকায়নে জোর। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝায় 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। 15 বছর আগে এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফায় চিঠি দেয়া হলেও নানামুখী জটিলতায় নষ্ট হচ্ছে কন্টেইনারেই। এমনকি বিদেশি শিপিং লাইনের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের আমদানি রফতানি বাণিজ্যের। সাক্ষাৎ রিপোর্ট ছবিতে বিস্তারিত কমলদের রিপোর্টে। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই অকশনের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে বন্দরের বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2748 টিউএস 20 ফুট সাইজের এবং 6618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো, অনুমোদন মিলেছে 1619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে খালাস দেওয়া হয়েছে। প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। পেরিশেবল গুডস তো আর এক মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামে দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন করেছে বন্দর রক্ষা কমিটি। নিজস্ব অর্থায়নে নির্মিত এসব টার্মিনাল লাভজনক হওয়ার পরও বেসরকারীকরণ উদ্যোগের বিরোধিতা করে নেতারা বলেন, অবিলম্বে সরকার এই প্রক্রিয়া থেকে সরে না এলে দেয়া হবে কঠোর কর্মসূচি।
চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল দেশি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। সেখানে সংহতি জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জনগণের অর্থে নির্মিত এনসিটি সিসিটি দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হচ্ছে দাবি নেতাদের। আয় সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং কন্টেনার হ্যান্ডলিংও বৃদ্ধি পাচ্ছে। কি কারণে তারা বিদেশি গ্যাস দিবে এই কথা আমাদের বোধগম্য নয়। জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এই জায়গায় বন্দর যাওয়া উচিত। নিরাপত্তার বিষয়ে উল্লেখ করে বক্তারা বলেন, বন্দরের আশেপাশে কৌশলগত নানা স্থাপনার কাছাকাছি বিদেশি নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে হরতাল, অবরোধ ও আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি আমাদের এই অঞ্চলে, সেই তো আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই বিষয়টা আমরা বারবার তুলে ধরে রাখতে চাচ্ছি। আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে টানা 5 দিন ধর্মঘট পালন করে বন্দর শ্রমিকরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, আগামী 2-3 মাসের মধ্যেই ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পুঁজিবাজারে আস্থার সংকট শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। জানান, দেশের পুঁজিবাজারে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে কোনো নীতি নেওয়া হবে না, বাজারের স্বার্থে কাজ করবে কমিশন। মাসুদ খান বলেন, কোম্পানি তালিকাভুক্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ হস্তক্ষেপ করবে না বিএসইসি, তবে অনিয়ম পেলে কঠোর হবে কমিশন। গুজবে শেয়ার কেনা বা রাতারাতি লাভের আশায় বিনিয়োগ না করে কোম্পানির মৌলভিত্তি যাচাই করে সচেতনভাবে বিনিয়োগের আহ্বান জানান। পুঁজিবাজারের কারসাজি ঠেকাতে অডিট প্রক্রিয়ায় আধুনিকায়ন জোর দিচ্ছে কমিশন বলেও জানান তিনি। আলহামদুলিল্লাহ বলবো, এই অবস্থাতে এই কমিশন টেক ওভার করার পরে যদিও বা বন্ড মার্কেট রেটটা এখনও বেশি, কিন্তু মানুষ মনে করে যে না, স্টক মার্কেট এখন একটা আস্থার জায়গা ফিরে আসছে। আমি কোনো ব্যক্তির জন্য কোনো কিছু করব না, ফুল স্টপ। একটা ব্যক্তির জন্য আমি কোনো কিছু করব না। যদি করতে যাই আমি সমষ্টিগতভাবে করব। আপনারা দেখবেন যে এই স্টক মার্কেট ঘুরে দাঁড়াতেই হবে। আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি, in the next 2-3 months it will cross, it will go much beyond what we are seeing today. জানাবো দেশের বাইরের খবর। ইরানে টানা 7ম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। টানা 7ম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নজরদারি কেন্দ্র, সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার, নৌ সক্ষমতা এবং সামরিক লজিস্টিক অবকাঠামো ছিল এবারের হামলার লক্ষ্য। হামলায় দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশ সহ মধ্যাঞ্চলের ইয়াজদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমোজগানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ স্থাপনা, পানি শোধন ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ অবকাঠামো। এই হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বাহরাইনে একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। জর্ডানেও মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা অবিলম্বে বন্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের 23তম আসরের শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতে। ফাইনালের মঞ্চে স্পেনের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি।
1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া জুলির মতে মেসিকে শিরোপা উপহার দিতে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত প্রত্যেক সদস্য। তবে লা রোহাদের আক্রমণ ভাগ ও শক্তিশালী মিডফিল্ডের কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান তিনি। পারভিন আক্তারের রিপোর্ট। 48 দলের বিশ্বকাপে অস্ত নামার পালা। একটা ম্যাচ তাকিয়ে পুরো দুনিয়া কার হাতে উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরের মর্যাদার শিরোপা। কে হাসবে নিউ জার্সির মেট লাইফের শেষ হাসি? স্পেন নাকি আর্জেন্টিনা? মেসির হাতে উঠবে চতুর্থ শিরোপা নাকি স্পেন পর দ্বিতীয় ট্রফি? শ্বাসরুদ্ধকর লড়াই, নানা চড়াই উতরাই পেরিয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য ইয়ামাল ও মেসির দল। মার্চের ফিনালেসিমার উত্তাপ এখন মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনালে শিরোপার দৌড়ে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। নিজে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন, সমৃদ্ধ অভিজ্ঞতা। তার চোখে দলগত শক্তি দু দলের ভরসা। তবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছেন যার জন্য খেলাটাকে নিজেদের প্রাণের স্পন্দন করে ফেলেছে আলবিসেলেস্তে, আর এটাই তাদের এগিয়ে রাখবে স্পেনের চেয়ে। বিশ্বকাপে দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সবাই দলগত চেষ্টাতেই এ পর্যন্ত এসেছে। তবে লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছে তাকে আপনাকে এগিয়ে রাখতে হবে, যেখানে পুরো দল একজন মানুষের আনন্দে হাসে, একজনের কষ্টে কাঁদে। ভালোবাসা আর একতাই এই দলের মূল শক্তি। স্পেনেও সবার মাঝে বোঝাপড়া ভালো, তবে মেসি এক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তাই আমি মনে করি শিরোপা এবার আর্জেন্টিনার হাতেই উঠবে। স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগের প্রশংসা করলেও আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতে চান না থমাস ডুলি। পাউ কুবার্সি, কুকুরেয়া অসাধারণ। স্পেনের মাঝমাঠে রদ্রি, পেদ্রির মতো ফুটবলার আছে, তবে আর্জেন্টিনার মাঝমাঠও বেশ শক্তিশালী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দু দলের এই ম্যাচে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফল আয়োজনে মুগ্ধ থমাস ডুলি। ছোটখাটো বিতর্ক থাকলেও নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের স্বার্থে চীনের সঙ্গে বন্ধুত্ব দরকার, করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ তথ্যমন্ত্রী। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর স্থানীয় সরকার মন্ত্রীর। বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলী আর্জেন্টিনা ও স্পেন। প্রতিপক্ষকে সমীহ করছেন দুই কোচ। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স, ইংল্যান্ড। এ ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।